আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। কেউ যদি আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান, মেয়র মোস্তফা যার নাম, উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে। তো আসলে সবচেয়ে বড় কথা কি, ওই যে চোরে চোরে মাসতুতো ভাই, একটা তো কথা আছে। মোস্তাফিজার রহমান মোস্তফা, তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, তিনি বলছেন যে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবে। এই কথা বলার মধ্য দিয়ে তাহলে তো ওটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন হতে যাচ্ছে জাতীয় পার্টির মোড়কে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গতকাল আপনারা হয়তো সকলে দেখেছেন যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান তিনি বলেছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির তরফ থেকে এই ঘোষণা আসার পর থেকে রাজনৈতিক অঙ্গন জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, হুলস্থুল পরিস্থিতি রীতিমতো বলা যায়, যেখানে সকলেই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলছে। ভিপি নূরের ওপর হওয়া হামলার ঘটনার পর থেকে সেই জায়গায় জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের মনোনয়ন দেবে তারা। তার মানে আওয়ামী লীগ পুনর্বাসনের যেই প্রক্রিয়া সেটি হাতে নিয়েছে, বোঝা যাচ্ছে স্পষ্টভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের আবারও ফিরিয়ে আনতে চাই এই দেশের মাটিতে, আবারও জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতীয় পার্টির তরফ থেকে এই ঘোষণা আসার পর থেকে এখন সকলেই বলছে কোনোভাবেই জাতীয় পার্টির এদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে অ্যাক্টিভ থাকার কোনো অধিকার নেই, রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগ ও তার বি টিম জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে সার্জিস আলম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো কঠিনভাবে খেপেছে জাতীয় পার্টির উপরে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা। বিশেষ করে সার্জিস আলম কঠিনভাবে ধোলাই করেছে জাতীয় পার্টিকে, হুঁশিয়ারি দিয়ে কি বলল জাতীয় পার্টির সেই বক্তব্য নিয়ে, এবং জাতীয় পার্টির এর কো চেয়ারম্যান কী বলেছিল সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল। জাতীয় পার্টির যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে সব পার্লামেন্ট নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। হ্যাঁ, শুধু 15ই ফেব্রুয়ারি বাদ দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি যখন সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আছে। আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি, আর কিছু প্রার্থী আমাদের এখনও সিলেকশন বাকি আছে। এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব। নির্বাচনের জন্য প্রস্তুত আমরা চাই। নির্বাচনী একটা পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড একটা দরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ব প্রার্থীর ব্যানারে তারা যেন নির্বাচন করার পরিবেশ তারা পায়, সেটার জন্য আমাদের আসলে দাবি থাকবে। আমরা এখন তো কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। হ্যাঁ, এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেখানে ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। জাতীয় পার্টি কোনো সময় কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নেই। আমরা এককভাবে রাজনীতি করেছি, হয়তোবা জোট মহাজোট হয়েছে, কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নেই। এখানে বিএনপি মনে করছে উনি বিএনপিকে শোনেন নাই, শুধু মুখটা বলছেন। আমাদের মহাসচিব বলতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। হ্যাঁ, তার কারণ আপনারা দেখেন যে বিএনপির অনেক বিরোধিতা করার কারণে
অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন বিচার আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সবাই সরানোর জন্য একবারে মব করেছিল, কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে। তারা কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে। সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের এই ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে। বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি থাকলো না। জাতীয় পার্টি থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ, এই দলগুলো থাকতে যাবে। আর থাকতেছে একদিকে বিএনপি। এখন যদি তারা বলে যে না, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাবো না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তখন তো বিএনপি একা হবে। সেই একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না। যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে, লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন তারা দেখতেছে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতে ইসলাম নির্বাচনে যাবে না। এটা অজুহাত খুঁজতেছে। এই ধরনের খোলা অজুহাত খুলে তারা বিএনপিকে যদি বিপর্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায়, তখন তো বিএনপি একা হয়ে যাবে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা, এর জন্য মহাসচিব সাহেব বলছে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে। আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের একটা শূন্যতা আছে। তারা তো 30-35% ধরেন, সর্বশেষ তো 25% ভোট তো আওয়ামী লীগ আছে, না হয় 2% লোক পালাই গেছে। আমার মনে হয় যে তারা বেটার অপরচুনিটি হিসাবে তাদের ভোটাররা, সমর্থকরা জাতীয় পার্টিকে চুজ করবে, অথবা অন্য কাউকে চুজ করতে পারে। হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টি চুজ করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এবং আমাদের জাতীয় পার্টির তো একটা সাংগঠনিক ভিত্তি আছেই। আমাদের যদি কিছু অ্যাড হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবে। তা আমরা একটা ভালো ফলাফল করার জন্য আমাদের প্রত্যাশা আছে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান, মেয়র মোস্তফা যার নাম, উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে, যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে। তো আসলে সবচেয়ে বড় কথা কি, ওই যে চোরে চোরে মাসতুতো ভাই, একটা তো কথা আছে। তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশে সুযোগ নাই, কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে, তাদের পতন হয়েছে। তাদের যে মা, সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে। সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো। সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা, জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না, এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে। তো এই এক চোর পালাইছে, আরেক চোর এখন তাদের ব্যানারে, যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এটা ছাড়া কে নেতা হয়েছে? যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি, সেক্রেটারি ছিল, এই ছিল, ওই ছিল, বিভিন্ন পদে ছিল, আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী। কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আর একাই সব করে ফেলছে, এটা তো না। এই কালপ্রিট গুলাই তো স্থানীয় পর্যায়ে এগুলোর বাস্তবায়ন করছে। এই প্রত্যেক কালপ্রিট তো এই স্থানীয় পর্যায় থেকে শেখ হাসিনাকে ধীরে ধীরে স্বৈরাচার করে তুলছে। আপনারা এতদিন দেখছেন যে আপনি খালি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু একটা বলেন, সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়ছে। শেখ হাসিনা এসে ঝাঁপায় পড়ছিল তখন এই স্থানীয় তার যত চামচা তো সামৎকারী তারা ঝাঁপায় পড়ছে। তো এরা প্রত্যেকেই এই গণহত্যার জন্য দায়ী। এখানে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের যে আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা 2009-এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আইনগত প্রক্রিয়ায় স্থায়ীভাবে এই আওয়ামী লীগ এবং তার বি টিম
জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে এই রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার? এই গণ অধিকার পরিষদের আমাদের নূর ভাই ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা, তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি, আমাদের দ্বিমত থাকতে পারে, এটা আলাদা হিসাব। কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডাদের মাইর খেয়ে রক্তাক্ত হয়ে সে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে। সে এতদিন ধরে এই লড়াই করেছে, সে অভ্যুত্থান, এই আমাদের অভ্যুত্থানের সময় রাজপথে থেকে লড়াই করেছে। তারা রাজপথ থেকে গণ মানুষের সমন্বয়ে সংগঠিত হয় একটা দল, তাদের আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু যারা এই কথাটা বলে তাদের অস্তিত্ব যে সংকটে, তারা যে অপরাধী, তারা যে অপকর্মের দোষর, এই জন্য তাদের এখন মাথা ঠিক নাই, কি বলতে হবে না বলতে হবে এটাও তারা বুঝতে পারছে না। এই জন্য তারা এইসব পাগলের প্রলাপ বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলি, আপনাদের এই ধরনের ফ্যাসিস্টদের, দোসরদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনারা শুধুমাত্র একটা গতানুগতিক সরকারের দায়িত্ব পালন করার জন্য যান নাই, আপনারা এতজন মানুষের জীবনের রক্তের উপর দিয়ে সংস্কার করতে গেছেন। কে কি অপরাধ করছে এটার ডকুমেন্টারি দেখানো আপনার কাজ না, এটার পিছনে কারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা, তাদেরকে ওই মঞ্চে, তাদেরকে যারা খুনি তাদেরকে ওই ফাঁসির মঞ্চে বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের কাজ। আমরা স্পষ্ট করে বলি যে আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যারা আমাদের যোদ্ধা ছিল, যারা এতদিন ধরে খুনি হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহযোগিতা করেনি, তাদের দোষর ছিল না। শুধুমাত্র এই অভ্যুত্থানের সহযোদ্ধারা আগামীর বাংলাদেশের রাজনীতিটা করবে এবং সকল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষরদের আইনগত প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার নিশ্চিত হয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দল, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুস্তাফিজার রহমান মুস্তফা নামটা একটু অদ্ভুত। মুস্তাফিজুর রহমান মুস্তফা হলে বলতে সুবিধা, এটা বলতে হবে মুস্তাফিজার রহমান মুস্তফা। যাই হোক, নামটা জটিল হলেও কিন্তু সোজা সরল একটা উক্তি, এটা তো জাতীয় পার্টিকে আরো মনে হয় বিপদের মধ্যে ফেলে দেবে। তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, ওই যে জিএম কাদের গ্রুপের, এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি বলছেন যে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। এই কথা বলার মধ্য দিয়ে তাহলে তো ওটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। সেটা হয়ে যাচ্ছে না। জাতীয় পার্টির তো আসলে ওই ইমেজ নাই। জাতীয় পার্টি আছে কি লাঙ্গল প্রতীক, এটা বেশ পরিচিত প্রতীক অবশ্য, বাট দল তো নেই। এখন সেই দলে কি দলে বলে ভিড়বে আওয়ামী লীগ? আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক আছে, নেই তা তো না। মানে আওয়ামী লীগ তো বড় দল, কিন্তু মানে নৌকার বদলে লাঙ্গলে দিয়ে সেটা আওয়ামী লীগের অভাব পূরণ করবে, এটা খুব অভূতপূর্ব, মানে এটা মানায় না। আর ভাড়া করা লোক দিয়ে জাতীয় পার্টি তার দলটা দাঁড়া করাবে, মানে বা আওয়ামী লীগের জন্য এখন কাজ করবে, এরকম স্যাক্রিফাইস করবে, কেমন জানি গোলমাল। আবার অবিশ্বাসও করা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তো কৌশলে যেভাবে হোক না কেন তারা একটা পজিশন নিতে চাইবে, এবং সত্যি সত্যি যদি তারা না পায়, যেমন ধরেন পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানে হয়েছিল পিটিআইয়ের প্রতীক বাদ দেওয়ার পর তারা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলো না, সব স্বতন্ত্র হিসেবে দাঁড়ালো। তা আমার কথা হলো, সব জাতীয় পার্টিতে লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে কেন? স্বতন্ত্র হিসেবে যদি তারা নির্বাচন করে, তো পরে তো একটা স্কোপ থাকে যে সে আওয়ামী লীগের জয়েন করবে, বা স্বতন্ত্ররা মিলে একটা গ্রুপ করবে, গ্রুপ করে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। জাতীয় পার্টিতে ঢুকলে জাতীয় পার্টির মধ্যে ঢুকে আওয়ামী লীগ করে চিৎকার করবে, শেখ হাসিনা করে, এটা হবে কিনা? সে জাতীয় পার্টি কোথায় থাকবে, আর আওয়ামী লীগও বা কি থাকবে? এইটা আমার ধারণা যে উনি মানে একটা জাস্ট বললো আর কি, যে আওয়ামী লীগের, কারণ তাদের তো আসলে দলটা দেউলিয়া হয়ে গেছে, দলে তো লোকজন নাই। কারণ আওয়ামী লীগের লোকজন আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকও আছে, তো তারা দাঁড়াবে, বলবে যে ভাই আমি কিন্তু ওই নৌকার, কিন্তু আপাতত আমাকে লাঙলে দাও। এটা গোলমেলে একটা হিসাব, এটা হিসাব না। হিসাব বরং ওইটা ওই আমি ডামি, মনে আছে যে কি জন্য ইগল আর ট্রাক প্রতীক হয়ে গেছিল আওয়ামী লীগের প্রতীক, ওইরকম তারা ইগলটা বা ট্রাক ওইরকম একটা প্রতীক নিয়ে যদি সারা দেশের স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় এবং আওয়াজ দেয় যে আমরা হচ্ছে আওয়ামী লীগ, ভাই এখন তো টেকনিক্যাল কারণে আমরা ইগল বা ট্রাক প্রতীক নিয়ে দাঁড়াইছি, তাহলে একটা হইতে পারে। কিন্তু এইটা আমার কাছে মুস্তাফিজার রহমান মুস্তফা এই কথা বলে ওই ষড়যন্ত্র তত্ত্বকে যতই প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, এটা আসলে অবাস্তব, এটা সম্ভব না। এবং এটা আওয়ামী লীগ আমার মনে হয় না মানে এইরকম মানে ঘিলু নিয়ে তারা পলিটিক্স করে, তারা অনেক ধরেল টাইপের লোক।
যথেষ্ট পরিমাণ বিচক্ষণ। এই ব্যাপারে নেই, যত রকম শয়তানি আছে শয়তানিতে ওস্তাদ, এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ এদের মাথার মধ্যে যে কত রকম প্যাচ আছে এটা কেউ বলতে পারবে না। একটা তো প্যাচ করবেই, তো নির্বাচন ভণ্ডুল করার সক্ষমতা নেই, ফলে ওই স্বতন্ত্র হিসেবে দাঁড় করে, যেহেতু তাদের নিবন্ধনটা স্থগিত আছে। সুতরাং আমার ধারণা ওই পিটিআই, পাকিস্তানের পিটিআই পদ্ধতিতেই তারা নির্বাচন করবে। এর বাইরে অন্য কোনো কৌশলে যাবে কিনা সেটা তারা জানে, কিন্তু আমার মাথা এর বেশি কাজ করে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাতীয় পার্টি এবার সম্ভবত নিজেই নিজের বিপদ ডেকে আনলো। জাতীয় পার্টির তরফ থেকে যে ধরনের কথা এবার গণমাধ্যমে আসলো, তাতে এই আশঙ্কাটা তৈরি হতে পারে জাতীয় পার্টি কি নিজেই নিজের বিপদ ডেকে আনছে। জাতীয় পার্টি ভাবছে যে ভাবনাটা চতুর্দিকে আশঙ্কার জন্ম দিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করতে পারে এবং জাতীয় পার্টির উপরে ভর করে অন্তত কিছু না হলেও জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির হয়ে কাজ করবে, ভোট করবে। নানা রকমের আতঙ্ক যখন ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এবং সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এবং করাতে চাইছে কেউ কেউ, সেরকম মুহূর্তে জাতীয় পার্টির কো চেয়ারম্যানের একটা মন্তব্য আমার মনে হয় যে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো অবস্থার জন্ম দিতে পারে। কি মন্তব্য করলেন, কেন এই ধরনের মন্তব্য করলেন, এই সময়ে এই মন্তব্য করা উচিত হলো কিনা, তার রাজনৈতিক কৌশলের দিক থেকে তার এই মন্তব্যটা বুমেরাং হবে কিনা, হিতে বিপরীত হবে কিনা, জাতীয় পার্টি নিষিদ্ধের কারণ হিসেবে এটাকে অবলম্বন করা হবে কিনা, সেই প্রশ্নগুলো নিয়েই সমাধান খুঁজবো এই ভিডিওতে। থাক দর্শক, বলছিলাম জাতীয় পার্টি নিজেই নিজের বিপদ ডেকে আনলো কিনা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সেরকম প্রশ্নেরই জন্ম দিয়েছে। কি মন্তব্য? গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ক্লিন ইমেজ আওয়ামী নেতাদের মনোনয়ন দেবে জাপা কো চেয়ারম্যান। অর্থাৎ যে সকল আওয়ামী লীগ নেতাদের ক্লিন ইমেজ রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি। এই শিরোনামের ভেতরে বিস্তারিত না পড়ে কিংবা না বুঝে না বিশ্লেষণ করে শুধুমাত্র এই শিরোনামটাকে যদি অবলম্বন করা হয় তাহলে জাতীয় পার্টির জন্য 100% বিপদ অপেক্ষা করছে। বিস্তারিত খবরে গিয়ে হয়তো একটু মনে হবে যে ব্যাপারটা একটু শিথিল হতে পারে, কিন্তু ব্যাপারটা তিনি যেভাবেই বলুন না কেন, এই ব্যাপারটা বর্তমানে জাতীয় পার্টিকে নিয়ে যে প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, আওয়ামী কেন্দ্রিক আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে পথ হিসেবে, একটা সুড়ঙ্গ হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করার যে আলোচনাগুলো চলছে এবং আতঙ্কগুলো ছড়িয়ে পড়ছে, সেই আগুনে নতুন করে ঘি ঢালার মতো হবে। কি বললেন রংপুরে তিনি? আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি বলেছেন, মব সন্ত্রাস সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কো চেয়ারম্যান তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। এখন জাতীয় পার্টির প্রার্থী হতে চাইলে যদি শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে, তাহলে মনোনয়ন দেব না কেন, অবশ্যই দেব। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা সমর্থন রয়েছে, সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের আমরা মনোনয়ন দেব। জাপার এই কো চেয়ারম্যান আরো বলেছেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সের নাই, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে, তা না হলে বিএনপি একা হয়ে যাবে। যাই হোক, বিএনপি প্রসঙ্গে যাচ্ছি না, তিনি যেটা বললেন সেটারই একটু বিশ্লেষণ করে দেখা যেতে পারে। এখন তিনি বলছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে, উদাহরণও দিয়েছেন গোপালগঞ্জ, ফরিদপুর, মানে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের মানে একক আধিপত্য রয়েছে, নিরঙ্কুশ আধিপত্য রয়েছে, সেই জায়গাগুলোতে ক্লিন ইমেজের লোকজন যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাদেরকে মনোনয়ন দেব। ব্যাপারটা সরল চোখে দেখলে তিনি বলতে চাইলেন যে জাতীয় পার্টিতে মানে যোগদান করলে মনোনয়ন দেবেন। আদতে যদি বাঁকা চোখে দেখা যায় তাহলে প্রকৃত মনের ভাবটা কি? প্রকৃত মনের ভাবটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে আগামী নির্বাচনে যে আলোচনাটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বহু প্রার্থী 300 আসনে
অর্ধেকেরও মানে 200-এরও বেশি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে। শুধুমাত্র কৌশলগত কারণে তাদের মার্কা নৌকা নাঙ্গল হতে পারে এবং তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবেই ভোট করবে। ভোটের সময় প্রচার হবে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই জিনিস, সেইভাবে ভোট করে তারা একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য সংসদে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এই আলোচনাটা কিন্তু চলছে। এই আলোচনার মধ্যে নতুন যে কথাটা মোস্তাফিজুর রহমানের, সেটা হচ্ছে যে তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেয়, এখন জাতীয় পার্টিতে যোগ দেয়া না দেয়া এগুলো তো আসলে আপেক্ষিক ব্যাপার। যোগ দেওয়াটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন, যোগ না দেওয়াটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করার তো কোনো উপায় নাই। আপনি যে কাউকেই তো ইচ্ছা করলে আপনার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারেন। সেখানে কিন্তু মানে এইটা যাচাই বাছাই করা হবে না যে সেই ব্যক্তি আপনার কোন ওয়ার্ডের, কোন থানার, কোন জায়গার কি মেম্বার, কি নেতা, কি তার সদস্য পদ রয়েছে কিনা, এগুলো কিন্তু বিচার করা হবে না। এগুলো বিচার কখনোই করা হয় না। সুতরাং আওয়ামী লীগের প্রার্থী জাতীয় পার্টি মনোনয়ন দিলে একটা ভয়াবহ পরিস্থিতির জন্ম নিতে পারে। জামাত প্রধান বিরোধী দল হতে চাইছে, সেখানে জামাতের পথে জাতীয় পার্টি একটা বড় বাধা হতে পারে, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে। সেটা যেন না হয় সেই জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই আলোচনা কিন্তু আমাদের রাজনীতিতে এখন সব থেকে টকবগে গরম আলোচনা। সেই গরম আগুনে ঘি ঢেলে দিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি ঘি ঢেলে দিয়ে এর তাপ সহ্য করতে পারবেন কিনা এখন সেটাই দেখার বিষয়। আমার মনে হয় যে জাতীয় পার্টি মানে তাদের ভেতরের কৌশলটা নির্বাচনের এত আগে ফাঁস করে দিয়ে রাজনৈতিকভাবে একটা অজ্ঞতার পরিচয় দিল এবং এই অজ্ঞতা তাদের এমনকি নিষিদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। ছোটখাটো নেতা বললে ব্যাপারটা গুরুত্বহীন হতো। তিনি জাতীয় পার্টির বর্তমানে কো-চেয়ারম্যান যখন কথা বলেন তখন নিশ্চয়ই সেটা দলের কথাই বলেন। আর দলের পরিকল্পনা যদি এমন হয় যে আওয়ামী লীগকে নানাভাবে তত্ত্বটা তো সেটাই দাঁড় করানো হবে যে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে, তারা আওয়ামী লীগের পুনর্বাসনের একটা অস্ত্র হিসেবে কাজ করতে চাইছে। সুতরাং সেই কাজ যেন তারা করতে না পারে, তার জন্য যা যা করা দরকার সব কিছুই করার জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লাগবে এখন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা সোচ্চার। বিশেষ করে জাতীয় পার্টি তো আসলে খুব একটা বড় ফ্যাক্ট না, বিশেষ করে আওয়ামী লীগ যেন জাতীয় পার্টির উপরে কোনোভাবেই ভর করার কোনো স্কোপ খুঁজে না পায়, কোনো পথ খুঁজে না পাই। সেই কারণে এখন তাদের বিপক্ষে আমার মনে হয় যে যতটুকু আয়োজন ছিল তার চাইতে 100 গুণ বেড়ে যাবে। কি বুঝতে পারছেন আপনারা দেশের পরিস্থিতি, কোন দিক যাচ্ছে দেশের সিচুয়েশন? এই দেশে অন্যায় অবিচার যতবার হয়েছে ততবারই এই দেশে যাদের উপরে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তারা তার চেয়ে ততোধিক শক্তি নিয়ে ফিরে এসছে। আওয়ামী লীগের উপর জুলুম, অত্যাচার, গ্রেফতার, আওয়ামী লীগের হাজার হাজার মানুষ জেলে এবং আওয়ামী লীগের অপরাধী যারা, এই অপরাধীদের সুনির্দিষ্ট যে অপরাধের বিচার, তার কোনো কিছুরই কোনো অগ্রগতি বা পদক্ষেপই নাই। বরঞ্চ লাগাতার জেলে ঢুকাও, জেলে ঢুকিয়ে আটকে রাখো, তার মধ্যে দিয়ে নিজের মতো করে রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরির চেষ্টা। আর যেই ফানুস, সেই ফানুস অকালে উড়ার আগে ফুস করে, যে বলে না, হাইরে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ফুস, হঠাৎ করে ইউনূস সরকারের সেই দম ফুরানো অবস্থা কিনা। রাজনৈতিক সমঝোতা ছাড়া, রাজনৈতিক প্রক্রিয়ায় একটা দলকে বিচারের মুখোমুখি ছাড়া যখন সেই আওয়ামী লীগের সেট আপ করা প্রশাসন, পুলিশ, এগুলো দিয়ে সেই আওয়ামী লীগকে আবার দমন পীড়ন নিপীড়নের মাঝে ফেলা হয়েছে, ফলাফল কি দেখা যাচ্ছে? একের পর এক আওয়ামী লীগের মিছিল থামানো যাচ্ছে না। এই যে কড়াকড়ি শাসন ব্যবস্থা, এত প্রহরা, বারবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সরকারি উপদেষ্টারা বলছে, ইভেন তার শুধু একা না, তাদের সঙ্গে একটা শক্তিশালী আওয়ামী লীগ বিরোধী অংশ আছে, বিএনপি। তারা ফেসিবাদ ফেরত চায় না, ফেসিবাদের নামে আওয়ামী লীগকে তারা চিহ্নিত করে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে চায় না চাওয়ারই কথা। এনসিপি চায় না, গণ অধিকার চায় না। আমাদের দেশে এখন যে দলগুলো রাজনীতি করতে চাচ্ছে, একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর কেউ আওয়ামী লীগকে চায় না। ফলে এরা সবাই মিলে চেষ্টা করলো, ধরেই নিতাম, ওই পর্যন্ত ধরেই নিয়েছি যে খুচরা খাসরা 8-10 জন 20 জনের মিছিল, সেই মিছিলগুলো হুট করেই হয় এবং সেগুলো থেকে আবার যখন ধরা পড়ে তেমন কিছু একটা হবার না। কিন্তু এখন যেগুলো হচ্ছে, হিসাব একটু ভিন্ন জায়গায়। হিসাব কি এমন যে দেশের ভেতরের রাজনৈতিক সিচুয়েশনে এমন কিছু একটা ঘটছে যে এই যাদের কথা বললাম আওয়ামী লীগ বিরোধী অংশ, তাদের সঙ্গে সরকারের দূরত্ব বেড়ে যাওয়ায়, সরকারের প্রতি অবিশ্বাস বেড়ে যাওয়ায় সিচুয়েশনটা এমন যে দেশের ভেতরে এতদিন যারা আওয়ামী লীগ বিরোধী কট্টর ছিল, তাদের মধ্যে কেউ কেউ একটু বোঝাতে চাইছে যে আমরা একটু লুজ দেই, দেখেন তো আপনারা পারেন কিনা। এবং পারছে যে না, এর প্রমাণ তো অলরেডি ঘটে গেছে। শুক্রবার দিন যে অবস্থা দেখেছেন, একদিন গ্যাপ না যেতে যেতেই আবার আওয়ামী লীগের, এবং এখন আর সেই খুচরা খাচরা মিটিং না, মিছিল না, এখন এইভাবে এত
প্রশাসনিক কঠোরতার মধ্যে এগুলো যে হচ্ছে, এটা কি সাংঘাতিক কোন সিগন্যাল বহন করে না? মানে সরকারের কি অবস্থা, সরকার কোন ধরনের সিচুয়েশনে আছে, তারা কাকে কোথায় কথা শোনাতে পারছে, সেগুলো নিয়ে প্রশ্ন জাগে না? এবং এর মধ্যে দিয়ে এই যে নানান আলাপ আলোচনা প্রত্যেকটা অংশ থেকে বলা হচ্ছে যে এই সিচুয়েশন যদি চলতে থাকে, ইলেকশন যদি না করা যায়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আচ্ছা দেখেন অবস্থাটা তারা কোথায় নিয়ে যাচ্ছে। সব সময় অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক মিডিয়া অভিযোগ করা হয়েছে। ভারতের কথা প্রথমে আমরা শুনি নাই, ভারত নাকি আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, ভারতের দিকে তাদের সাংঘাতিক রাগ বর্ষা, ভারতের সাথে সম্পর্ক অবনতি করতে করতে তলানিতে নিয়ে আসছে। ভারতের মিডিয়া খুব খারাপ, ভারতের মিডিয়া সাংঘাতিক ধান্দাবাজ, ভারতের মিডিয়া সব হিন্দু মিডিয়া, এরা সনাতনী মিডিয়া, এরা দুই চোখে দেখতে পারে না। ডক্টর ইউনূস সাহেব সাংঘাতিক, আমাদের মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের একজন সাংঘাতিক মানে ত্রাতা উনি হয়েছেন। ওই যে একজন আলেম, আমি ওনাকে আমি পুরোপুরি আলেম বলে সার্টিফিকেট দিতে চাই না, যে কিনা বলছে কি আমাদের নবী যেমন এসেছিলেন, ইব্রাহিম না কি যেন একজন বলে, তেমন ভাবে নবীকে যেরকম খোদা তাআলা চুজ করে নেন, ডক্টর ইউনূসকে সেভাবে চুজ করে না। মানে কোন পর্যায়ে ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা আমাদের হয় দেশে, তো সেরকম একটা রূপ দিয়ে যে ভারতের যারা সব দুষ্ট কথা বলে, বাংলাদেশে কোনো উগ্রপন্থী কোনো কর্মকাণ্ড হচ্ছে না। এখন আমাদের মুসলমানের ভাই ভাই যে বিরোধ চলছে, ছিল বাংলাদেশে ধর্মীয় বেলায় শিয়া সুন্নি ঝামেলা ছিল, এরকম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এই ধরনের ঝামেলা ছিল। কিন্তু আজকে দেখেন আল্লামা শফি, উনি হাটাজারি মাদ্রাসাকে যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, সারা দেশে তার যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, তার সেই মাদ্রাসা থেকে আমাদের ধর্মে আরেকটা অংশের তাদের মতামতের উপর কি মানে নারকীয় তাণ্ডব কারখানা চালানো হয়েছে। ধর্মের যদি বিরোধ থেকে থাকে সেটা অন্যভাবে, আমাদের ধর্ম তো বুঝিয়ে বলতে বলে। আমরা যখন সন্ধ্যা বিকেল বেলায় দেখি আসরের নামাজের পরে তাবলিগ জামাতের মানুষজন খুবই সাবলীল শালীন ভাবে তারা কয়েকজন বের হয়ে আরেকজনকে বোঝাচ্ছেন, সুন্দরভাবে বোঝাচ্ছেন যে এই ধর্মের ব্যাপার, দেখতে একটা শান্তি পাওয়া যায়। তাকে তো গিয়ে জোর করে বলে না যে তোর মাগরিবের নামাজ পড়তেই হবে। সেটার বাইরে যে প্রক্রিয়া ঠেলে নিয়েছে এই রাজবাড়িতে নুয়াল পাগলার এই মরদেহটাকে নিয়ে, এটা তো ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের শাসনামলে এরকম ঘটনা ঘটেছে, এটা লেখা হয়ে থাকবে। এবং এই ধরনের কাজ হওয়ার মতন প্রেক্ষাপট পরিস্থিতি তৈরি করেছে, আমরা সেদিনে আলোচনায় বলেছি। এর আগে যদি জানতো, ডিক্লেয়ার দেওয়া হয়েছে, দাবি দেওয়া করা হয়েছে, কেন আমাদের প্রশাসনের সেই মেকানিজম কাজ করলো না যে এই সিচুয়েশন যেন তৈরি না হয়। তারপরে রাজশাহীতে একটা মাজারে হলো, আমি গতকাল দেখলাম চাঁদপুরে একটা মাজারে একই ঘটনা ঘটছে, শত শত মাজার নিয়ে এইসব কাণ্ড। এইগুলা কি কোনো অন্য লক্ষণ যে কোনো একটা পক্ষ যেন নির্বাচনের দিকে না যেতে পারে? ডক্টর ইউনূস সাহেবকে দুদিন পরে যেন বলা যেতে পারে যে দেশে তো নির্বাচনের পরিস্থিতি নেই। আজকে বিএনপি নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুত, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত, কিন্তু ভেতরে ভেতরে খেলতে গিয়ে এবং এই যে বিভেদ তৈরি করে আজকে আওয়ামী লীগকে এই জায়গায় নেওয়া হয়েছে। জাতীয় পার্টির নাম নিয়েছিল, আমি তো বলবো জাতীয় পার্টির নাম নেওয়ানো হয়েছে নুরুকে দিয়ে। নুরু কার ট্যাবলেট খেয়েছে একদিন নিশ্চয়ই নুরু এটা প্রকাশ করবে, আমার বিশ্বাস। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মতামত অপিনিয়নটা কি থাকবে। ক্লিন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়ন দিতে চাচ্ছে, মনোনয়ন দিবে জাতীয় পার্টি। এই কথা শোনার পরে আসলে প্রতিক্রিয়াটা কি হতে পারে জানাবেন, জানিয়ে যাবেন কমেন্ট বক্সে, আপনাদের মূল্যবান প্রতিক্রিয়াটা লিখে যাবেন। জাতীয় পার্টি চাচ্ছে যে কোনোভাবে, যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে রিফাইন করার, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, পায়তারা করছে নানাবিধভাবে। এবং এরই প্রতিবাদ জানাতে গিয়ে আজকে ভিপি নূর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের বিছানায়। ভিপি নূরের জন্য সকলে দোয়া করবেন এবং একই সাথে সকলের দাবি, এখন সময়ের দাবি রীতিমতো বলা যায়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। তার কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে জাতীয় পার্টির মোড়কে আবারও ফিরতে পারে আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য সাবধান থাকতে হবে জাতীয় পার্টির মতো জাতীয় বেঈমান পার্টির থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।